কালকে থেকেই মানে পরশুদিন যখন হাল্লাবল শেষ করি তখন থেকেই গাটা কচকচ করছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো সামান্যতম শিক্ষায় হলেও শিক্ষিত মানুষ। এই সমাজ ব্যবস্থায় হাত পা থাকলে আর চোখ নাক মুখ থাকলেই যে মানুষ নয় সেটা আরও আরেকবার প্রমাণ করে দিল কেষ্টমণ্ডল। নামটা কে দিয়েছিল ঈশ্বরের নামে কে জানে, ভগবান জানে, কেষ্টমণ্ডল। এখন ব্যাপার হচ্ছে অনুব্রতর এই ছবিটা আজকে যেটা আমরা দেখতে পেলাম, কালকে ক্ষমা চাওয়ার পরে ক্ষমাটাও একেবারে মানে দায়সার একটা ক্ষমা চাওয়ার চিঠি দেখতে পেলাম, যার মধ্যে অন্তত 36টা জায়গায় ভুল আছে। এখন ব্যাপার হচ্ছে যে আজকে পুলিশের নোটিশ দেওয়া ছিল এবং সেই অনুযায়ী আজকে উপস্থিত হওয়ার কথা ছিল এসডিপি অফিসে। অনুব্রত মণ্ডল সেটাকে অ্যাভয়েড করলেন। শারীরিক অসুস্থতার কথা বলল অনুব্রত, বুঝুন, শারীরিক অসুস্থতার কথা বলে অনুব্রত চলে গেলেন কোথায়? পার্টি অফিসে। আগামীকাল আবারও হাজিরা দিতে হবে, আবার ফার্দার নোটিশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, আগামীকাল হাজিরা দিতে হবে অনুব্রতকে। উঠছে প্রশ্ন এটাই যে 2-2.5 বছর জেল যাত্রার পর, জেল জীবন যাপন করবার পর বিন্দুমাত্র পরিবর্তন অনুব্রতর মধ্যে নেই। মানে এই যে এখন তো জেল বলা হয় না, বলা হয় সংশোধনাগার, অর্থাৎ তিহারের মতো জেল বা অন্যান্য জেলও অনুব্রতকে সংশোধন করতে পারেনি, এটা খুব পরিষ্কার। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে পুলিশকে নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। এই যে আজকে অনুব্রত মণ্ডলের এই ধরনের কথাবার্তা, মানে যে কথাবার্তাকে আমাদের যখন আমি প্রথম র ফুটেজটা শুনেছিলাম, আমি বলেছিলাম এটা এডিট করে চালানোর মতো থাকবে না কিছু, ম্যাক্সিমামটাই হচ্ছে অশালীন কথা এবং টেলিভিশনে প্রচার করবার অযোগ্য ভাষায় ভরা। কিছু সামান্য 2-1টা কথা হয়তো নেওয়া যেতে পারে ভেতর থেকে। আমার কথা হচ্ছে যে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মানে যে পুলিশ এই ঘটনার পরে প্রায় 72 ঘন্টা কেটে যাওয়ার পর অনুব্রতকে গ্রেপ্তার করতে পারলো না, কেন পারলো না? সবার ক্ষেত্রে কি একই নিয়ম? পুলিশের যে মোরালিটি, পুলিশের যে সম্মান, আত্মসম্মান, সেই আত্মসম্মান কোথায় গিয়ে ঠেকলো? আজকে আমি শুধু ভাবছি যে এই সমস্ত পুলিশের বাড়িতে যাদের স্ত্রী রয়েছেন, তার মা রয়েছে, বাবা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের কাছে কি বার্তা পৌঁছলো? মানে এটা শুধুমাত্র বার্তা পৌঁছলো না, আমার মনে হচ্ছে এটা একটা দীর্ঘসূত্রে সামাজিক ক্ষয়। এই ক্ষয় মন থেকে মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনুব্রতর মতো প্রায় গড্ডালিকা প্রভায় বয়ে যাওয়া একটা ক্যারেক্টার, যার সেই অর্থে এখন পাওয়ার সেই অর্থে কিছু নেই, কিন্তু অনুব্রত আজ ওই অপরিবর্তনীয় অনুব্রতর পেছনে কার অদৃশ্য অঙ্গুলি হেলন রয়েছে? কোন কারণের জন্য আজকে এখন অনুব্রত গ্রেপ্তার নন? কোন কারণের জন্য অনুব্রত আজও পুলিশের নোটিশকে উপেক্ষা করে ও অনুপস্থিত থাকলো? এই কারণগুলো নিয়ে আজকের প্যানেল হবে। আজকে আমরা আলোচনা করব। যারা যারা আমাদের সঙ্গে থাকবেন আমি এক এক করে পরিচয় করে দেব, কিন্তু একেবারে প্রথম আজকে সেই ছবিটা একটুখানি দেখাই, যে যেখানে পার্টি অফিসে যাচ্ছেন অনুব্রত, কিন্তু সকালবেলায় আমরা যেটা দেখলাম যে 5 জন আইনজীবী তারা গেলেন এবং দেখা গেল যে আমি দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে একেবারে গাড়ি চেপে পার্টি অফিসে যাচ্ছে অনুব্রত মণ্ডল। আজকে সকালে 5 জন আইনজীবী এসডিপি অফিসে গিয়েছিলেন, তারা বলে এসছেন যে ওনার শরীর খারাপ, যেতে পারবেন না, কিন্তু ফার্দার আবার পুলিশের নোটিশ গেছে। এখন আগামীকাল আমাদের নজর রাখতে হবে যে জামাই ষষ্ঠীর দিনে ওনাকে জামাই আদর করে নিয়ে যেতে হয় নাকি উনি স্বেচ্ছায় নিজেই যাবেন, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে পাচ্ছি ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুদাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে 2 জন রাজনীতির মানুষ রয়েছেন আজকের অনুষ্ঠানে। একজন হচ্ছে বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল, মণিদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। দ্বিতীয়ত কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকে আমাদের সঙ্গে পাচ্ছি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস নজরুল ইসলামকে। স্বাগত জানাবো নজরুল সাহেবকে আজকের অনুষ্ঠানে। এবার এই মুহূর্তে আমি একটু যে ধারাগুলো দেওয়া হলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেই ধারাগুলোকে একটু টেলিভিশন স্ক্রিনে দেখাই। যে ধারাগুলোকে দেওয়া হয়েছে একবার দেখাবো সেগুলো। দেখুন, ভারতীয় ন্যায় সংহিতার 75 নম্বর ধারা, অর্থাৎ যেখানে
একজন ব্যক্তির অন্য কোনো ব্যক্তির সাথে যৌন হেনস্থা বা অবৈধ যৌন সম্পর্ক স্থাপনকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে 75 নম্বর ধারা। 132 নম্বর ধারায় কি আছে? ভারতীয় ন্যায় সংহিতার 132 নম্বর ধারায়, অর্থাৎ সরকারি কর্মচারীর উপর শারীরিক আঘাত বা জোর করে কাজ করতে বাধা দেওয়া। এই ধারায় যদি, আচ্ছা 224 নম্বর ধারা, 224 নম্বর ধারায় আপনারা দেখছেন যে একের পর এক ধারা যেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমি নজরুল সাহেবকে দিয়ে শুরু করব। নজরুল সাহেব, এই যে ধারাগুলো দেওয়া হয়েছে, এই ধারা অনুযায়ী তো পরবর্তীকালে এগোনো হবে। এখন এই যে 4টি ধারা দেওয়া হয়েছে, এর মধ্যে সবগুলোই কি নন বেলেবল ধারা? প্রথম আমি এটা জানতে চাইব। দ্বিতীয়ত হচ্ছে কোর্টে গেলে এই ধারাগুলো কি কার্যকরী হবে? ঠিক যে যে ধারাগুলো দেওয়া হয়েছে, এই ধারা কি কার্যকরী হবে এবং কি বলা হচ্ছে এই ধারাগুলোর মাধ্যমে? এবং অনুব্রতর এই যে 75 বা 132 যে ধারাগুলো আমি দেখাচ্ছি এখন টিভি স্ক্রিনে, 224 এবং 351, নজরুল সাহেব, এই ধারাগুলোর মধ্যে 224 এবং 351 এটা নন কগনাইজেবল এবং বেলেবল, আর 75 নম্বর ধারা এবং 132 নম্বর ধারা হচ্ছে কগনাইজেবল এবং নন বেলেবল। এখন কোর্টে গেলে এটা দাঁড়াবে কিনা সেটার জন্য আপনাকে এফআইআর এ কি লেখা হয়েছে ধারা আসে সেই লেখা থেকে। এফআইআর এর কপি আমি পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না, তো সেটা না দেখে বলা যাবে না। তবে আমি এটুকু বলতে পারি যে 132 নম্বর ধারাতে যেসব কথা বলা আছে এবং 75 নম্বর ধারাটা খুব সাধারণ বাংলায় বললে হয় যে যৌন হেনস্থা, ইংরেজি কথাটা আমরা একটু ধারাগুলোকে দেখাই পাশে যখন নজরুল সাহেব বলছেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট এখানে ফোনটা করা হয়েছিল আইসিকে, তিনি পুরুষ মানুষ, কোনো মহিলাকে এগুলো কথা বলেনি। অতএব আপনি ধারাটা যদি ভালো করে পড়েন তো সেখানে এই ধারার প্রথমে যে 4টে ক্লজ আছে তার মধ্যে একমাত্র যে 4র্থ নম্বর ক্লজ আছে যেখানে বলা হয়েছে সেক্সুয়ালি কালার্ড যে রিমার্কস, কিন্তু সেটা করা হয়েছে আইসির সঙ্গে, তার স্ত্রী বা তার মায়ের সঙ্গে কথাটা বলা হয়নি। আর 132 নম্বর যে ধারা, সে ধারাতে দুটো শব্দ আছে যা হলে 132 নম্বর ধারা আসে কোনো পাবলিক সার্ভেন্টের এগেনস্টে। সেটা একটা হচ্ছে অ্যাসাল্ট, অন্যটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স। অ্যাসাল্টের ওখানে যেটা সংজ্ঞা দেওয়া আছে তাতে যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে তার প্রেজেন্সের কথা বলা আছে। ফোনে ছিলেন, তার সামনে প্রেজেন্ট ছিল বলে আমরা জানতে পারিনি। এফআইআর এ কি লেখা হয়েছে আমি জানি না। আর একটা কথা আছে ক্রিমিনাল ফোর্স। তো ক্রিমিনাল ফোর্সকে ওটা 132-এর আগে দুটো ধারাতে 30-এ এর কাছাকাছি, এখানে ক্রিমিনাল ফোর্স এবং ফোর্স দুটোই এবং অ্যাসাল্ট সবগুলোই ওখানে ডিফাইন করা হয়েছে। ফোর্সের যেটা ডেফিনেশন আছে যে যদি কারোর মধ্যে সে চলছে তাকে থামানো হয় বা থেমে আছে তাকে চালনা করা হয়, মোশন। 351 ধারায় বলছেন আপনি? না না, এটা 132। 351 ধারা হচ্ছে ভীতি প্রদর্শন, আচ্ছা, মানে ফৌজদারি ভীতি প্রদর্শন। আর 224 ধারা হচ্ছে যে কোনো পাবলিক সার্ভেন্টকে থ্রেট অথবা ইনজুরি। তা আমি আগেই বললাম যে 224 এবং 351 কিন্তু এটা নন কগ অফেন্স। কগনাইজেবল অফেন্স তাহলে পুলিশ এফআইআর করতে পারে না। আমি নজরুল সাহেব একটা জায়গা আপনাকে একটু পরিষ্কার জানতে চাই, যে 4টে ধারা দেওয়া হয়েছে
এই চারটে ধারা মানে অনুব্রত মণ্ডল যা অফেন্স করেছে সেটা প্রকাশ্যে সবার সামনেই পরিষ্কার একদম। এই ধারাগুলো দেওয়ার ক্ষেত্রে কি সঠিক অপরাধে সঠিক ধারা প্রয়োগ করা হয়েছে, নাকি এই ক্ষেত্রেও সফট গেম খেলা হলো আবার? দেখুন, আমি দুটো কথা বলবো। আমি আগে একবার বলেছি যে এফআইআর যা লেখা হয় তার ভিত্তিতে ধারা ঠিক হয়। এত কি লেখা আছে তা না দেখে আমি এই মন্তব্য করবো না যে ধারাটা ঠিক দেওয়া হয়েছে বা ভুল দেওয়া হয়েছে। কারণ চার্জশিট যখন দেওয়া হবে তখন তদন্ত করে কি প্রমাণ পাওয়া গেল সেটা আসবে, কিন্তু এফআইআর করার সময় এফআইআর যে বর্ণনা থাকে সেটার উপর ধারা ঠিক হয়। আমি আর একটা কথা বলবো যে ধারা যাই থাক, আপনাদের মনে আছে যে এটা খুব সম্ভবত 213 সালের ঘটনা, একটা প্রকাশ্য মিটিং থেকে যে ব্যক্তির বিরুদ্ধে আজকে কথা হচ্ছে তিনি ইউনিফর্ম পরা পুলিশদের সামনে বলেছিলেন যে আমাদের প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রার্থী দিলে তার ঘরে আগুন লাগাও, এবং পুলিশ যদি তাকে সাহায্য করার জন্য আসে তাহলে পুলিশের উপর বোম মারো। হ্যাঁ, মনে আছে কিনা জানি। একেবারে। এবং শুধু তাই নয়, 2013 সালের পর আবার 2015 সালে আমরা এখন যে ছবি দেখাচ্ছি সেখানে একজন পুলিশের ডিএসপি তাকে সরাসরি কি হুমকি দিয়েছিলেন নজরুল সাহেব, আমি একবার টিভি স্ক্রিনে শোনাতে চাইবো। আমরা পাশে যে ছবি দেখাচ্ছি, কি বলেছিলেন অনুব্রত, এটা 2015 সালের ঘটনা, একবার শুনুন। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো, একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফজলুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। ঘটনাচক্রে আপনার বলায় যে নির্দলের ওপরে বোম চার্জ করো বা পুলিশের উপর বোম চার্জ করো, এই ঘটনা আজ থেকে 12 বছর আগের ঘটনা। আর ঘটনাচক্রে এই ডিএসপির সামনে হুমকি দেওয়া, যে ভয়াবহ ভাষায় হুমকি, তার আমি যদি এটা 2015 ধরি, আজকে 10 বছর আগের ঘটনা। অন্তত পক্ষে আমাদের মতো মানুষ যারা কম বেশি খবরের সঙ্গে যুক্ত থাকে কাজের সূত্রে, আমরা জানি না যে এই অনুব্রতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। নজরুল সাহেব, এর পরবর্তীতে যেটা হয়েছে, এই অনুব্রতকেই নানানভাবে দলের প্রধান করে, মুখ করে বীরভূমের ভোট বাক্সকে কাজে লাগানোর জন্য এই মুখটাকে ব্যবহার করা হয়েছে এবং হুমকিগুলোকে কাজে লাগানো হয়েছে হয়তোবা, যার জন্য অনুব্রতের বিরুদ্ধে কিছু করা হয়নি। কিন্তু আপনাকে আরেকটা জায়গায় জিজ্ঞেস করে আমি যারা আজকের এই প্যানেলে রয়েছেন স্টুডিওতে তাদের কাছে আসবো, সেটা হচ্ছে আজকে যে অনুব্রত গেল না এবং তারপর আবার ফার্দার নোটিশ হলো, আগামীকাল যাওয়ার কথা বলা হলো, এখানে যদি অনুব্রত আগামীকাল না যায় ঘটনাচক্রে, তাহলে কি হতে পারে? আমি আপনাদেরকে আইনের কথা বলছি, পুলিশ কি করবে সেটা তাদের ব্যাপার। আমাদের আগে যেটা সিআরপিসির 41 নম্বর এবং 42 নম্বর ধারা ছিল, সেটা এখন ভারতীয় ন্যায় সংহিতার 35 থেকে ধারা এসছে, সেটা আপনি যেমন 39 পর্যন্ত এগুলো দেখতে পাবেন, কথাগুলো বলা আছে। তো সে ধারাগুলোতে যে বলা আছে সেটার পরিষ্কার কথা হচ্ছে যে যে সব ধারায় এফআইআর হয়েছে তার সাজা যদি 7 বছরের কম হয় তাহলে পুলিশ নোটিশ দিয়ে তাকে ডেকে পাঠাবে, তারপরে যদি সে যায় তাহলে একরকম ব্যবস্থা হবে। যদি না যায় বা প্রথমে গিয়ে পরে যদি তাকে যেরকম ডাইরেকশন দেবে সেরকম না করে তাহলে কি হবে সেটা বলা আছে। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলা আছে, এটা বলা আছে যে পুলিশের লোকেরা মনে করেন যে এই ব্যক্তি বাইরে থাকলে এরকম আরও অপরাধ করবেন, এই ব্যক্তি বাইরে থাকলে তিনি প্রভাবশালী, তিনি সাক্ষীদের প্রভাবিত করবেন বা কোনো সাক্ষ্য নষ্ট করবেন বা একে এখনই
যদি না অ্যারেস্ট করা যায় তাহলে তদন্ত ঠিকভাবে করা যাবে না, তাহলে 7 বছরের কম সাজার অপরাধ হলেও তাকে অ্যারেস্ট করা যাবে। পুলিশ অফিসার যিনি তদন্ত করছেন তাকে লিখতে হবে যে কেন তিনি অ্যারেস্ট করছেন অথবা কেন তিনি অ্যারেস্ট করছেন না। অতএব যে ধারায় মামলা হয়েছে, অনুব্রতর যা রেকর্ড, তাকে অ্যারেস্ট করায় কোনো আপত্তি ছিল না, আমি যতটুকু তদন্ত বুঝি, আইন বুঝি। কিন্তু তাকে অ্যারেস্ট পুলিশ করবে কি করে? মুখ্যমন্ত্রী নিজে বলেন যে তাকে বীরের সম্মানে না, আমি এখানটায় আমাদের স্টুডিওতে কোহিনুর রয়েছে, আমি কোহিনুরের কাছে আসবো। কোহিনুর মজুমদার, টিএমসির প্রতিনিধি, আজকের বক্তা এখানকার। আমি কোহিনুরকে জিজ্ঞেস করব, এই ঘটনাটাই যদি এই পশ্চিমবঙ্গের যে কেউ ঘটাতো, তাহলে সেই ক্ষেত্রে কি পুলিশ ঠিক এই ভূমিকা পালন করতো? মানে আজকে যদি ঝুন্টুদা কখনো রাগের মাথায় পুলিশকে গালিগালাজ করে ফেলতেন, বা মণিকাঞ্চন পাল যদি করে ফেলতেন, যা ভূমিকা নেওয়া হচ্ছে, কারণ সবাই তো আমরা ল অ্যাবাইডিং পিপল, এই রাজ্যের মানুষ, তাহলে কি পুলিশ কোহিনুর একই ভূমিকা নিত? সেই অনুব্রত যেখানে 2013, 2015 এবং তার পরবর্তীকালে এই সাল মাপতে গিয়ে আমাদের সময় আরও নষ্ট হবে, একাধিকবার সীমারেখা ছাড়িয়ে গেছে বলে আমাদের মনে হয়েছে সাধারণ মানুষের। কিন্তু দলের নেত্রী কখনো তাকে বীর বলেছেন, দলের কোনো নেতা, কলকাতা শহরের মহানাগরিক তাকে বাঘ বলেছেন। এই বিশেষণে যে বিশেষায়িত করা, যেটাই নজরুল সাহেবও বলতে যাচ্ছিলেন, এটাই কি আজকে অনুব্রতকে সীমাহীন দৌরাত্ম্যের বাদশা বানিয়ে ফেলেছে? আচ্ছা, প্রথমেই বলি যে আপনি ইতিহাস, প্রাগৈতিহাসিক সব বলে ফেললেন, কিন্তু যে ঘটনাটা ঘটার পর তৃণমূল কংগ্রেস যে অ্যাকশনটা নিয়েছিল সেটা আপনারা বললেন না। যে তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে যে দল এটাকে অ্যাকসেপ্ট করে না, অ্যাডমিট করে না এবং এন্ডোসও করে না। 1 2 নম্বর বলা হয়েছে ক্ষমা চাইতে। পুলিশের নিজের কাজ করেছে, এবং আপনি আগেও বললেন, আমি জানি না এখানে 75 মানে পূর্বতন 354 সেই ধারা কি করে লাগলো, কারণ কি সরাসরি তো অ্যাসাল্ট হয়নি, যে এটা পুলিশ বুঝবে। তাছাড়া যে ধারাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মীকে বাধা প্রদান, মানে obstructing or assaulting a government employee or officer from discharging his duty। আর 224 দিয়েছেন হচ্ছে থ্রেট টু পাবলিক সার্ভেন্ট। আর 351 যেটা পূর্বে ছিল 503 ক্রিমিনাল ইন্টিমেশন। এর মধ্যে 2টো নন বেলেবল সেকশন আছে, কিন্তু এখন সব জায়গায় পুলিশ কিন্তু এই আগের 41A নোটিশ যেটা হয় 35, সেটা ইনভেস্টিগেশন প্রসেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করে। এবার যদি আপনি বলেন যে শুধু কি অনুব্রত, দেখুন আমি আবার পরিষ্কার বলছি, অনুব্রত মণ্ডলের এই কথাটা দল অ্যাডমিট করে না, এবং দলের বিপক্ষে দলেও এর এগেইনস্টে ইনভেস্টিগেশন চলছে। দলও আগামী দিন জানাবে যে কি করা হয়েছে। দল তো বলেছিল যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে, একদম পরিষ্কার। আমার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কালিমালিপ্ত হচ্ছেন এই ধরনের। এটা যদি আপনি প্রশ্ন করেন যে এটাতে কি দল এম্বারেসড হয়নি, ডেফিনেট এম্বারেসড হয়েছে। দল ডেফিনেটলি এম্বারেসড হয়েছে, দলের মাথা নিচু হয়েছে, কোনো দ্বিমত নেই। এই একটা মন্তব্য দল সমর্থন করে না। কিন্তু উল্টো দিকে যখন সুকান্ত মজুমদার বলল যে প্রত্যেকজন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বউ রাত্রিবেলা শোয়ার সময় তার বউয়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাবেন, এই কথাবার্তার তো কখনো একটা টিভিতে আলোচনা হয় না। বলেছেন শুভেন্দু অধিকারীর একাধিক ক্লিপিং আছে যেখানে প্রকাশ্যে তিনি গালাগালি দিচ্ছেন, প্রকাশ্যে তিনি অমুকের বাচ্চা শব্দবন্ধ ব্যবহার করে গালাগালি দিচ্ছেন। সে ভিডিও আমার চাইলে এক্ষুনি আমি দেখাতে পারি, আছে আমার কাছে। তো এরকম দিচ্ছেন। যে কোনো ঘটনা যেই করে সেটা একেবারেই নিন্দাযোগ্য শুভেন্দু বা এবং সুকান্তের প্রতি কোনো যদি এই খারাপ ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে কোনো সহানুভূতি বা সহমর্মিতা দেখানোর কোনো ইচ্ছে আমাদের নেই। আমি খুব পরিষ্কার কোহিনুর, আমি এই স্টুডিওতে বসে বলছি যে যদি কেউ সীমানার বাইরে বেরোয়, সেটা শুভেন্দু হোক আর সুকান্ত হোক, তীব্রভাবে আপত্তিযোগ্য এবং নক্কারজনক। একমত যে আমার দলের প্রাক্তন জেলা সভাপতি হোক কি অন্য দলের রাজ্য সভাপতি হোক, যারা এরকম কমেন্ট করে তাদের আমরা পছন্দ করি না, বা তাদের আমরা এই কথাগুলোকে এন্ডোর্স করি। ব্যবস্থা হইনুর তারপরে ব্যবস্থা তো সঙ্গে সঙ্গে আপনি বলুন না, সঙ্গে সঙ্গে সুকান্ত শুভেন্দুর উপর আজ অব্দি ব্যবস্থা হয় না। না, আমি আপনার কথা আমার তো সঙ্গে সঙ্গে সুকান্ত শুভেন্দু দল তো আপনার না। আপনি আমাকে বলুন যে দল বা পুলিশ কি ব্যবস্থা নিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে? পাবলিক ডোমেনে সঙ্গে সঙ্গে ভৎসনা করা হয়েছে, ক্ষমা চাইতে বলা হয়েছে, এবং এর প্রক্রিয়া এখনো চলছে। তাহলে এই কাজটাই যদি অন্য কেউ করতো একই ভূমিকা নিত দল বা প্রশাসন? না, প্রশাসন তো সেই ভূমিকাই নিয়েছে। তার এগেইনস্টে এফআইআর হয়েছে, এবং নর্মাল যে ক্রিমিনাল প্রসিডিওর আছে, যে সিআরপিসি বলা হতো ক্রিমিনাল প্রসিডিওর, সেই প্রসিডিওরে তার কাছে নোটিশ গেছে, তিনি নোটিশ কমপ্লাই করেননি। আজকে তিনি তার বদলে তিনি যখন কমপ্লাই করেনি, আবার যা নিয়ম, যাহা সবার জন্য নিয়ম গণতন্ত্রে, সেইভাবেই তাকে ঠিক 24 ঘন্টার মধ্যে আবার
সেই দিনই নোটিশ করা হয়েছে যে আপনি পরের দিন আবার আসুন। তার মানে যে কেউ গালিগালাজ এবার- করলে পুলিশের ব্যাপার হচ্ছে, মানে না, না, পুলিশের not only এটাই গালিগালাজ- প্রশাসনিক নিয়ম দাঁড়ান, কইনুর, এটা দাঁড়ান, মানুষকেও দাঁড়ান, জানা দরকার। না, মানুষকে তো আপনি শেষ করতে দিন, জানা দরকার। এরকম পুলিশের 41 নোটিশ, বর্তমানে 35 পিএনএসএসে, এরকম অন্তত 50 থেকে 60টা নোটিশ অর্জুন সিং মানেনি। 50 থেকে 60টা নোটিশ অর্জুন সিং মানেনি। পুলিশের অর্জুন উচিত সিং ছিল জানি- অর্জুন সিংকে গ্রেপ্তার করা। অর্জুন সিং যদি না মানেনি। করেন উনি, মেনে না দেখুন, না মানেনি, 50টা নোটিশ মানেনি। পরবর্তীকালে পুলিশ অ্যারেস্ট করেনি, কখনো তিনি কোর্টে গেছেন, কখনো তিনি যাননি, এই জায়গাটা আছে। পুলিশ, দেখুন আমি আবার বলছি যে অ্যারেস্ট করবে কি করবে না সেটা পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য বা ইনভেস্টিগেশনের জন্য সেটা পুলিশের ডিসক্রিপশন। এবার পুলিশ অ্যাকশন নিয়েছে কিনা, প্রপার ধারা দিয়েছে কিনা, সেটা তো আমার মনে হয় যে এখানে আমার যতটুকু আইনি বুদ্ধি যায় যে পূর্বতনের 354A, উইচ ইজ মলেস্টেশন, মানে আউটরেজ অফ মডেস্টি অফ আ উম্যান, এটা ডাইরেক্টলি না করলে, আইনের ভাষায় যদি আপনি কোনো মহিলাকে সরাসরি না করেন, মানে যদি আমি আপনার সামনে আপনার কোনো আত্মীয়কে নামে অশ্রাব্য গালাগালি করি, সেইটা জেনারেলি ম্যাচ হয় না। আমার ধারণা কোর্টে গিয়েও এটা হয়তো টিকবে না, কিন্তু পুলিশ তো কেস করেছে এবং এটা ভেরি মাচ নন কগনিজেবল অফেন্স। পুলিশ এটাকে এখন অ্যারেস্ট না করে পুলিশের ইনভেস্টিগেশনটা আগে নিয়ে যেতে চাইছে, কারণ কি তাদের তো কোর্টে এটা প্লেস করতে হবে, কোর্টে প্রমাণ করতে হবে। তো পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিন। বেশ, মনিদা। দেখুন, ধারা দিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছিল। আসছি নজরুল সাহেব, আসছি। আগে একটা সেই তেল বিক্রি হতো না, ধারা ধারা বিশুদ্ধ ধারা, এখন হচ্ছে ধারা ধারা মমতার ধারা। মমতা ব্যানার্জি যেটা বলবেন সেটাই হবে। সংশোধন তো হয়েইছে। আপনি দেখুন, জেলে যাওয়ার আগে ওনার চুলের রং বা গোফের রং যে সাদা কেউ জানতো না, এখন দেখুন ছবি ভিডিও দেখুন বুঝে যাবে। তো চুলের রঙের পরিবর্তন হয়েছে। উত্তর কলকাতার এক এমপির ক্ষেত্রেও এটাই পরিবর্তন আমি দেখেছি। শরীরের ওজন কমেছে। বিষয়টা হচ্ছে যে জঙ্গল থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে জঙ্গল তুলে আনা যায় না। যে ভাষা উনি দিয়েছেন সেই ভাষা আগেও দিয়েছেন, এবং কোহিনূর হয়তো স্বীকার করবে না ক্যামেরার সামনে, কিন্তু এটা বাস্তব যে 90% টিএমসির নেতারা পুলিশদের সাথে এরমভাবেই কথা বলে। তারা তাদের বাড়ির চাকরবাকরই মনে করে। কারণ দীর্ঘক্ষণ আমরা জানি একজন আইএএস বা আইপিএস হতে গেলে কত পড়াশোনা করতে হয়। তাকে যেভাবে ওপেন ক্যামেরায় প্রফেশনালিজমের চুলোয় আগুন জ্বালিয়ে তুমি করে সম্বোধন করে সবার সামনে যেভাবে বকাঝকা করা হয়, তো দলের নেতারা তো সেইটাই শিক্ষা পায়। দেখুন, ধারা তো একভাবেই চলছে। আগে এলসিএম মানে ওসি আর এলসিএস মানে এসপি, এরকম ধারা ছিল। এখন সেই থানা এরা সেই জায়গাটা ইউজ করছে। এরপরে কি হবে? এরপরে এনাকে অনুব্রতকে সাসপেন্ড করবে, তারপরে এনার ওই ভয়েসটা কোথাও চলে যাবে ফরেন্সিক ল্যাবে টেস্টের জন্য, তারপরে সেই ফরেন্সিক ল্যাব থেকে টেস্ট আসবে না, অটোমেটিক্যালি এই কেস হয়ে যাবে। মাঝখান দিয়ে আমরা বিরোধী দলের নেতা যখন ফরেন্সিক ল্যাব না, কারণ অনুব্রত যে ক্ষমা প্রার্থনা করে দলকে চিঠি দিয়েছে, আমি বলছি সেখানে তিনি তো তার অপরাধ স্বীকার করেন। না, আমি ক্রোনোলজিটা বলছি। এইগুলোই দেখবেন আস্তে আস্তে, কারণ এর আগেও হয়েছে। একটি অশিক্ষিত ছেলে একজন প্রফেসরকে মক ছোড়ার পরে যে কাণ্ডগুলো হয়েছিল, দেখবেন এই ক্ষেত্রেও সেই কাণ্ডগুলো করে কোথায় হারিয়ে যাবে, কোথায় আবার এই শিক্ষক ডাক্তারের মতো আবার কোনো একটা সম্প্রদায় উঠবে, বঞ্চিত সম্প্রদায়, অবাঞ্ছিত সম্প্রদায় উঠবে, তাদেরকে লাঠি চালাতে পুলিশ ব্যস্ত হয়ে যাবে, সুতরাং অনুব্রত ঢাকা পড়ে যাবে। কিন্তু আমার বিষয় এটা নয়। এই ঘটনা আমরা অনেকবার দেখেছি, কিন্তু একটা জিনিস দেবাশিস লক্ষ্য করো, যে ফোনটা কে করেছে? পুলিশ করেছে, বা অনুব্রত আর পুলিশ অফিসারের সাথে কথোপকথন হয়েছে। এই রেকর্ডটা বাইরে আসলো, রেকর্ডটা দুজনের মধ্যে কেউ লিক করেছে। তো ধরা যায় যেহেতু এখানে অনুব্রত ভিকটিম, মানে অ্যাকুইজড পারসন অনুব্রত, তাহলে উনি করেনি, পুলিশের তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে হয়েছে। এবার বলো তো, আজকের এই তৃণমূল কংগ্রেসের আজকে প্রায় 15 বছর হতে চললো। এই 15 বছর হতে যাওয়ার একজন থানার অফিসারের কলিজায় দম আছে যে কালীঘাট থেকে কোনো সিগন্যালিং না পেলে এটা কি লিক করে দেওয়া? একজনের নাম বলো তো, কারো কলিজায় দম আছে? একটা পুলিশ যেভাবে এসপিদেরকে অনুব্রত ধমকায়, মানে ওপেন নয়, রাজ্য পুলিশের প্রধানের নাম করে, আমরা জানি না যে ফোনের উল্টো দিকে রাজীব কুমার আদতে ছিলেন কিনা, তার কোনো প্রমাণ আমরা পাইনি, কিন্তু রাজীব কুমারের নাম করে ধমকাচ্ছে। আমি তো সেটাই বলছি, তাহলে কারো কেউ তো একটা অঙ্গুলি হিলাচ্ছে যে ভাই এটা লিক কর। তাই লিকটা কি মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? এই দুজন ছাড়া তো পুলিশ এটা দলের বিষয় কইনুর হয়তো বলতে পারতে পারে। লাস্টলি বলি, লাস্ট লাইন বলছি, যে অ্যাকচুয়ালি ওখানের যে ব্যবস্থা হয়েছে বা মমতা ব্যানার্জির সময় যা হয়েছে, অনুব্রতকে সরিয়ে এখন ওটা কাজল শেখের হাতে তুলে দিতে হবে। কারণ ভোট ব্যাংক পলিটিক্সে উনি এটা ভালো বোঝেন, কোথায় কাকে নেতা কখন বানাতে হবে। কারণ ভোট ব্যাংকে আপনার
কোনো কিছু মানে না, শুধু সংখ্যাতত্ত্বের বিচারেই ভোট হয়। তো সংখ্যাতত্ত্বের বিচারে বীরভূমের যে স্ট্যাটাস আছে সেইখানে যদি একজন মুসলিম নেতাকে আমরা তুলে ধরতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে হয়তো 2026-26 তা ভালো রেজাল্ট পেতে পারে। বেশ, সুতরাং এই কারণে আমার একটাই প্রশ্নের উত্তর, উইদাউট বড় আমি একটু বিরতি নিয়ে নিই, বিরতির পর ফিরে এসে নজরুল ফিরে আসলাম। তিহার থেকে ফেরার পরে অনুব্রতর মধ্যে একটা পরিবর্তন, আর দ্বিতীয়ত হচ্ছে রাজ্য পুলিশের কোনো কর্তার ঘাড়ে মাথা নেই যে নির্দেশ না থাকলে এই অডিও টেপ সামনে আসবে। যদিও বা অনুব্রত তার চিঠিতেও এই অডিও টেপ কী করে বাইরে আসলো সেই বিষয়ে সংশয় এবং প্রশ্ন দুটোই তুলেছেন ক্ষমার চিঠিতে, যেখানে অনেক ভুল রয়েছে, অনেক ত্রুটি রয়েছে সেই চিঠিতে, যেখানে পুলিশকে নয় বরঞ্চ দলের কাছে ক্ষমা চাইছে অনুব্রত, পুলিশের কাছে নয়। আমি কোহিনুরের কাছে আসবো। এক হচ্ছে কারচুল সাদা, কারচুল কালো থাকবে, কখন বাংলার নির্বাচন আসবে রবীন্দ্রনাথের মতো দাড়ি হয়ে যাবে, আবার বাংলার নির্বাচন চলে যাবে রবীন্দ্রনাথের মতো দাড়ি কেটে যাবে, হ্যাঁ 11 কোটি টাকার স্যুট হবে। এইগুলো যেই দল জানবে এবং যেই দল এটাকে নিয়ে চর্চা করে, গবেষণা করে, সেই দলের মুখপাত্রই ভালো করে বলতে পারবে। আমি তো এত ডিটেলিং দেখিনি কারচুল সাদা কারচুল কালো, এবং কে আইপিএস আইএসকে দিয়ে জুতো চাটাবে বা জুতো খুলে মারবে বা কি ভাষায় কথা বলবে, সেটা শুভেন্দু অধিকারীর চেয়ে বাংলায় আর কেউ ভালো এই লেভেলে রিসার্চ করেনি যেটা বলছে। এবং এটাও ঠিক যে সত্যি তো 7 বছর একটা ফেক এনকাউন্টারের মামলায় সিবিআই রাখলো, তারপর যেই সরকার এলো ডিসেম্বর মাসে 7 বছরের জেলে রাখা আসামিকে বলে দিল ক্লিনচিট, এবং সেই সিবিআইয়ের মন্ত্রী হয়ে গেল। এ তো আমরা দেখেছি, এ তো সত্যি তো হয়েছে, তো বিজেপির মুখপাত্র তো মিথ্যে কথা বলেনি, এ তো উদাহরণ অমিত শাহর ক্ষেত্রে 100% আছে। কিন্তু বলার যে বিষয়টা, এক, কে ভিডিও লিক করলো, কে অডিও লিক করলো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইরেলেভেন্ট। আমরা এটা শুনেছি এবং আমাদের কাছে এটা খারাপ লেগেছে, আমরা বলেছি ক্ষমা চাও এবং এফআইআর কর। কিন্তু আপনি বলুন তো, একজন সৈন্যবাহিনীর কর্ত্রী, তাকে যখন বলছে সন্ত্রাসবাদের বোন, সে একটা রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলার পরও এফআইআরটা হয়েছে? যে বিজেপি বড় বড় জ্ঞান দিল, এখানে এত লম্বা চওড়া জ্ঞান দিল, হয়েছে এফআইআর। কালকে এক বিজেপির এমএলএ কি পাঠানিয়া কাশ্মীরে, সে বলছে এয়ারফোর্স ঘুমাচ্ছিল যখন কি পেহেলগাঁওতে আক্রমণ হয়েছে, এয়ারফোর্স ঘুমাচ্ছিল। যে বলছে যে পেহেলগাঁওতে আক্রমণ হওয়ার সময় তার বউ রানী লক্ষ্মীবাইয়ের মতো কিছু করেনি, কেন? বউয়ের জন্যই মরেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এক লাইন লিখে বলেছে তুমি দল করবে না। আমি জানি না এই সমস্ত কথাগুলো বলা মানে কোহিনুর কোনো না কোনো ভাবে অনুব্রতকে সমর্থন করা। এখন একেবারে অনুব্রতকে আপনি আমার তাহলে বাংলা, আই এম ভেরি সরি টু সে, তাহলে আপনি বলুন, তাহলে আপনি বলুন অন্য কোনো ভাষা আমি বলবো থেকে সরিয়ে নিয়ে যাওয়া। এবং অনুব্রতকে প্রথমেই একটা কথা বলেছি, না আপনি আমাকে মিসকোট করছেন। আমি বলেছি যে আমার দল এটাতে অ্যাকশন নিয়েছে এবং যেখানে সরকার পক্ষে দলের নেতার বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে। অপোজিট কাণ্ডটা কি উল্টো দিকে যারা জ্ঞান দিলেন তাদের ক্ষেত্রে হয়েছে? সেটা অবশ্যই বিজেপির ব্যাপার এবং অবশ্যই দেশের বিষয়, সেই বিষয়ে বিজেপির ভূমিকা নিয়ে মানুষ ডেফিনেটলি প্রশ্ন তুলবে। আমি বলতে আসছি, কিন্তু তার আগে নজরুল সাহেব কিছু বলবেন বলছিলেন। নজরুল দা, মিউট করে আছে। নজরুল দা শুনতে পাচ্ছেন? আপনার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি শুধু আইনের কথা বলবো যে রাজ্যের শাসক দল তার জেলার নেতাকে ক্ষমা চাইতে বলবেন কিনা এবং তিনি চাইবেন কিনা সেটা দলের ভিতরের ব্যাপার, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু একজন পুলিশ অফিসারকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে এবং যেসব অপরাধ তার সঙ্গে করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা তার শাসক দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন না, সেটাকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিতে হবে। তা আমি বলছি সেই সিদ্ধান্তটা না নিলে যে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা যাবে না, এটা আপনারা বগটুয়ে দেখেছেন যে বগটুয়ে গিয়ে এই অনুব্রত মণ্ডল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এবং ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিচ্ছিলেন যে এইখানকার কেসটা সুচপুরের মতো করে। একেবারে আপনি ঠিক যেটা বলছেন, আমি একবার শোনাবো আমাদের দর্শকদের। বগটুয়ের ঘটনার পর, বগটুয়ের গণমৃত্যুর পরে
ঠিক সেখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান তার দিন দুয়েকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে রাজ্য পুলিশের প্রধানের সামনে দাঁড়িয়ে কি বলছেন অনুব্রত শুনুন। সুজপুরে যেরকম হয়েছিল সুজপুরের কেসটা দেখে নিন। সুজপুরের কেসটা দেখে নিন, সুজপুরের মতন করে সাজাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বোঝাচ্ছেন অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের প্রেক্ষিতে পুলিশকে বলছেন, হ্যাঁ এই একদম পরিষ্কার যেটা শোনা গেল আর কি। অনুব্রত মণ্ডল ডিরেকশন দিচ্ছেন পুলিশ মন্ত্রীকে, পুলিশ মন্ত্রী সেটা মেনে নিয়ে ডিজিকে বা অন্যদের সেই নির্দেশ দিচ্ছে। তো এই লোককে মমতা ব্যানার্জি যতক্ষণ না বলবে ততক্ষণ কেউ অ্যারেস্ট করতে পারবে? এটা একটা ভুল হচ্ছে ব্যাপারটা। একটা পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য চার্জ ফ্রেম করতে হয়, চার্জটা ফ্রেম করে কোর্টে সেভাবেই চার্জটা ফ্রেম করতে হয় যাতে ডিফেন্স না বার করে নিয়ে যেতে পারে। সেই এক্সাম্পল দিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন যে সুজপুরে যেভাবে পুলিশ চার্জটা সুন্দরভাবে ফ্রেম করেছে, সলিড ফ্রেম করেছে এবং ফ্ললেস ফ্রেম করেছে, সেইভাবে ফ্ললেস ফ্রেম করে যাতে আসামিরা না বেরিয়ে যেতে পারে ডিফেন্স সুযোগ সুবিধা নিয়ে, সেটা বলেছে। এবং আমার ধারণা নজরুল বাবুর এই অভিজ্ঞতা অনেক আছে, তিনি জানেন এই কথাটা, তিনি জেনে মিথ্যা কথা বলছেন। একদম ঠিক, এটাই ঠিক যে আমরা না নজরুল সাহেব এটা ঠিক, এটা ঠিক সাধারণ মানুষের পক্ষে নজরুলদার সাধারণ মানুষের পক্ষে অনুব্রতকে বোঝা সম্ভব হচ্ছে না, এটা আগে বুঝুন। আপনার পক্ষে বা আমার পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে এটা শুধুমাত্র তৃণমূলের লোকেরা বুঝতে পারছে অনুব্রত কি বলতে চাইছেন। আমাকে একটা বাক্য বলতে দিন। হ্যাঁ বলুন। আমি আইন যদি কোহিনূর আমার থেকে বেশি জানে আমার কিছু বলার নেই, কিন্তু আমি বলছি আইনের কোথাও সাজানোর কথা বলা নেই। সাজানোটা অপরাধ, যে সাজাবে তার সাজা হবে। পুলিশের একমাত্র ডিউটি হচ্ছে যে তিনি তদন্ত করবেন, যেটুকু প্রমাণ পাওয়া যাবে, যদি প্রমাণ পাওয়া যায় সেটুকুই দিতে হবে, যদি না পাওয়া যায় সেটুকু দিতে হবে না। পুলিশের কাজ কেস তৈরি করা না বা সাজানো নয়, না কেসটা ফ্রেম করা, চার্জটা ফ্রেম করা, চার্জটা ফ্রেম করা। সেইখানে যদি অ্যাকিউট হয় না হয়, শুনুন আমিও জানি চার্জটা যদি প্রপার অ্যাকিউট ফ্রেম না হয় তাহলে ডিফেন্স সেই অ্যাকিউট ফ্রেম না হওয়াতে যদি ফ্লফুল চার্জ ভাবে ফ্রেম করা হয়, সেই ফাঁক দিয়ে যাতে না বেরোতে পারে সেই চার্জটাকে নিপুণভাবে ফ্রেম করতে বলেছে, সেটাই সিএম বলেছিলেন। কোহিনূর আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনি লেখাপড়া জানা ছেলে, চার্জ ফ্রেম পুলিশ করে না। পুলিশরা প্রমাণটা আদালতে দেওয়ার পর প্রসিকিউটর এটা কোর্টের উপর দেয়, তারপরে ম্যাজিস্ট্রেট চার্জটা ফ্রেম করে। আপনি যেটা বলছেন সেটা আইনের কথা নয়। যদি আইন হয় আমার নাম পাল্টে নেব, আপনি দেখান আমাকে। পুলিশ চার্জশিটটা যে লিখবে, পুলিশ যে চার্জশিটটা লিখবে, সেই চার্জশিটটা যদি প্রপারলি না লেখা হয়, প্রপারলি চার্জশিটটা যদি না লেখা হয়, সেখানে যদি ফাঁক ফোকর থাকে, অনেক সময় ডিফেন্স যে অ্যাকিউজ থাকে সেই ডিফেন্স এইটার সুযোগ বুঝে সেটাকে বার করে আনে। এক্সাম্পল একাধিক টিভি দেখেই লোকে জানতে পারে, সেটা পরপর আপনার এই টিভির লোকেরাই অভিযোগ করেছে পুলিশ সাজায়নি কেস, পুলিশ এভাবে রাখেনি কেস, তাই বেরিয়ে গেছে। এবার পুলিশ যদি প্রপারলি কেসটা সাজায় সেখানেও দোষ, পুলিশ যদি প্রপারলি কেসটা না সাজায় ডিফেন্স সুযোগ নিয়ে বার করেই আনতে পারে, সেটাও দোষ। আরে করবে তো করবে কি? শুনুন আমার এখন মানুষ তো আপনাকেও টিভিতে 100 বার অন্তত দেখেছে, 100 বারের বেশি দেখেছে। আপনি কি স্টাইলে বলেন, কি মতামতে বলেন, কতটা নিরপেক্ষতার সঙ্গে বলেন, সেটা মানুষ সবাই জানে। এবং কোন কোন দলের মুখপাত্র না আসলে আপনাকে সেখানে রিপ্লেস করা হয় সেটাও জানে। অতএব প্লিজ, আপনি যখন এখানে একজন পুলিশ কর্তা হিসেবে বসেছেন, ডোন্ট ট্রাই টু মিসগাইড। এবং যদিও আপনারা দীর্ঘদিন মিসগাইড করে আসার পরে যে খুব কিছু হয়েছে তার নয়, একটা কথা বলতে দিন। দেখুন, কোন দলের নেতা বা নেত্রীকে সন্তুষ্ট করার দায় আপনার থাকতে পারে, নেত্রীর বিরুদ্ধে কিছু বললে আপনার চাকরি থাকবে না, কিন্তু আমার সে দায় নাই। এবং চার্জশিট আমি বললাম তো, সাধারণ মানুষ আপনাকে দেখেছে, 100টা ডিবেট দেখেছে, 100টা ডিবেট দেখেছে, সব জানে। আপনার সঙ্গে অন্তত পক্ষে 40টা ডিবেট আমি করেছি। আপনাদেরও অনেক আইনজীবী আছে, তাদের জিজ্ঞেস করুন যে পুলিশ চার্জশিট যখন দেয় তখন সেখানে কি লেখে, আপনার কাছে একটু শুনে নিন। লেখে যে এনার বিরুদ্ধে
এত এত ধারায় চার্জ প্রমাণ হয়েছে, এই চার্জটা আরে সেই চার্জশিটটাই তো প্রপারলি লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, না, সেটাই তো বেশ, বলছে বেশ, বেশ, হ্যাঁ, যিনি হ্যাঁ, ইনভেস্টিগেটিং হ্যাঁ, অফিসার বেশ, থাকবে বেশ, কোহিনূর, এবার থামতে হবে, ঝন্টুদার কাছে আসবো। নজরুল সাহেব, নজরুল সাহেব, পুলিশের চার্জ লিখতে গেলে সেটা পুলিশ নাও জানতে পারেন, যেটা কোহিনূর বলছেন, যের ফলে মামলা অন্যদিকে চলে যেতে পারে। অনুব্রত মণ্ডল হচ্ছে একজন রাইট পারসন, যার থেকে শুনে নিয়ে সেটা লেখা উচিত। এটাই তো এস্টাবলিশমেন্ট করা। এতক্ষণ চিৎকার করে এটাই তো এস্টাবলিশমেন্ট। আরে আপনি তো বিজেপির মতো করে কথা বলছেন। বেশ, আপনি তো বিজেপির মতো কথা, আমার কথা মিসকট কেন করছেন? কেউ একজন সিএম তিনি সাজেস্ট করেছেন টু ডু দিস, আপনি এটাকে বলছেন না অনুব্রত মণ্ডল শুধু অনুব্রত মণ্ডলের কথা শুনে করে। আপনাদের অদ্ভুত হচ্ছে, আপনারা শত চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছেন না। এদের দিয়ে কাজ হচ্ছে না, রাজ্যপাল দিয়ে কাজ হচ্ছে না, এখন মিডিয়া ঝন্টুদা। করছেন, হচ্ছে না। আমি হ্যাঁ ঝন্টুদা, প্রথমেই বলি, দেখো অনুব্রত বাবু যা বলেছেন তুমি বললে কোনো মিডিয়াই দেখাতে পারেনি। সত্যি কথা, আমি পুরোটা হিসেবে শুনতেও পাইনি, মানে শুনলে হয়তো খুব কষ্ট হতো, শুনতে পাইনি। তবে ভয়ানক কথা বলেছেন, এবং ল অ্যান্ড অর্ডার যারা দেখেন পুলিশ, তাদের ঘরে আক্রমণটা হয়ে গেছে। ভয়াবহ মানে বলেছেন। তাদের দেখো, আমরা হিন্দি বইয়ে দেখতাম পুলিশকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য হিন্দি বইয়ের গুন্ডারা পুলিশের মা বোন মিসেসকে কিডন্যাপ করতো বা তাদেরকে অত্যাচার করে পুলিশকে কন্ট্রোল করার চেষ্টা করতো। আজকে বাস্তবে দেখছি। আমার প্রশ্নটা হচ্ছে, এত কিছুতে যাচ্ছি না, একটা ধারা আছে সুপ্রিম কোর্টের, আমি আমাদের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল সাহেবকেই বলবো, যদি ভুল হয় সংশোধন করে দেবেন, 351 ক্লজ 3 সম্ভবত সুপ্রিম কোর্টের যে পুলিশ চাইলে কিন্তু এই যে আজকে অনুব্রত গেলেন না, সত্যি তো তার দলও তো সরে গেছে তার থেকে, এবার তো পুলিশের আর কোনো অসুবিধা নেই। যদি দলের চাপই থাকতো, পুলিশ কেন আজকে তাকে সরাসরি অ্যারেস্ট করলেন না? পাল্টা 12:30 একটা টাইম দিলেন, আবার কালকে একটা প্রেমপত্র পাঠালেন সকাল 11টায় আসতে। এত বড় একটা হিনিয়াস ক্রাইম, আমি বলছি সাধারণ মানুষ কেন, স্বাধীনতার পরবর্তী ইতিহাসে কতজন নেতা পুলিশের মা বোন তুলে নিয়ে এত ঘৃণ কথা বলেছে যে পুলিশের বাড়িতে হামলা, মানে এটা যদি সত্যিকারের এই মুহূর্তে এটাকে পারমিট করা যায়, ন্যূনতম রিল্যাক্সেশন দেওয়া যায়, কাল থেকে আপনি, আমি, দেবাশিস, আপনি, কোহিনূর, মণিদা, আমরা কেউ এই চ্যানেলে এসে কোনো পক্ষের হয়ে বলতে পারবো না। কোহিনূর যদি শাসকের হয়ে বিরোধীদের পক্ষে বলে, হয়তো ওর উপরেও সেটা হবে বা আমারও তাই হতে পারে। ফলে আমি বলছি যে ল অ্যান্ড অর্ডারটা যিনি দেখেন, সেই পুলিশের যদি মনোবলটা ভেঙে যায়, যে মা বোন শিশু বাচ্চা বাড়ির তো একটা সব কর্নার পুরুষের, সেইটা যদি ভেঙে পড়ে না, পুলিশ কিন্তু সত্যিকার স্যারেন্ডার করবে। এটা একটা হার্স অ্যাকশন নেওয়া দরকার ছিল। পুলিশ কেন 351 ক্লজ 3 অ্যাপ্লাই করে এখনও তাকে অ্যারেস্ট করেনি? অ্যারেস্ট নাকি তাকে টাইম দেওয়া হচ্ছে যে সোমবারে কোর্টটা খুলুক, তিনি গিয়ে সদর্পে গিয়ে সুন্দর করে মামলাটা রিল্যাক্সেশন করার জন্য কোর্টের দ্বারস্থ হয়ে সুন্দর একটা রক্ষা কবচ দিয়ে বেরিয়ে যাবে, যেটা হয়। দ্বিতীয়, সত্যি কোহিনূরদেরও পাশে বসে আছে, কোহিনূর খুব ভালো বলে যে অনুব্রত তো 2012 সাল থেকে 13 সাল থেকে ধারাবাহিক এই ধরনের কথা বলার, তুমি দেখাচ্ছিলে আর্কাইভে, তিনি পুলিশকে বোম মারবেন বলেছেন, পুলিশকে ঘড়ি দেখে বলে দিয়েছেন পুলিশ সুপারকে জেলা যে আপনি অমুককে গাঁজা কেস দেবেন। তারপরেও রাজ্যের পুলিশ মন্ত্রী কা মুখ্যমন্ত্রী তো পাশে দাঁড়িয়ে থেকে কখনো বীর তকমা দিয়েছে, অনুব্রতর মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছয়। ইভেন ফিরহাদ হাকিম, দলের এত বড় একটা মুখ, হ্যাঁ, তিনি পর্যন্ত বলেছেন বাঘ। এই যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে এগুলো এদেরকে কিন্তু ইনসিস্ট করছে। দেখুন আজকে অনুব্রত বলছে উদয়ন গুহ দক্ষিণ, না আরেকটা কথা, আর অপরপক্ষে ইডি সিবিআই যারা এই রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছু করছে, কালকেও আজকেও বোধহয় ইডি কোথাও রেড করেছে। ইডি সিবিআই যদি ফ্রি হ্যান্ড হতো, আমি বলছি ফ্রি হ্যান্ড, কোনো ক্রিমিনাল, সে পলিটিক্যাল শেল্টারে থাকুক বা সামাজিক শেল্টারে, কোনো ক্রিমিনালই কোনো দলের সম্পদ হতে পারে না, কোনো সমাজের হতে পারে না। দলের মুখ পড়ে এটা কি তৃণমূল রিটার্ন পাবে না? অবশ্যই পাবে। এবার প্রশ্ন হচ্ছে অনুব্রতর আজকে পরিবর্তন পরিস্থিতিতে কাজল শেখের প্যারালাল উঠে আসাটা, কাজল শেখ এইসব করিয়েছে কিনা, পলিটিক্যালি প্রতিকূল পরিস্থিতিতে হয় এরকম। প্রশ্নটা হচ্ছে ইডি সিবিআই যদি আজকে সত্যিকারে ফ্রি হ্যান্ড হয়ে এ রাজ্যের এই ধরনের ফ্রিঞ্জ এলিমেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিত কোনো পলিটিক্যাল কালার না দেখে, তাহলে আমি বলছি উদয়ন, অনুব্রত কিংবা
এই যে বিজেপিরও শেল্টার নিয়ে কিছু নেতা যে জঘন্য কথা বলেন, সায়ন্তনু বসুকে আমরা দেখেছি কি রকম বিশ্রী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো। এরা কিন্তু বাংলার সংস্কৃতি নিয়ে ছেলে খেলা করতে পারতো না। রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজালে রাবীন্দ্রিক চেতনা আসে না। দেবাশিস, যে অনুব্রত যখন এই কথা বলছে সব থেকে আগে মুখ তো পুড়ছে দলের, একদম দলের, কারণ দল তো বলছে না তুমি খারাপ কথা গিয়ে বলো। চন্দননগর নেতৃত্ব এরকম কথা বলতে বলছে, চন্দননগরের তাহলে সেই লোকটাকে টলারেন্স দেওয়ার মানেটা কি? না, সেটাই বলছি যে কোথায় অনুব্রত মণ্ডল, কোথায় দল? আজকে তাপস পালের সেই কথার রেশ একদমই কোথায় দাঁড়িয়েছিল বলো দেখি? ও কোহিনুররা ভালো করে জানে, কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশ কেন তার রাজধর্মটা করছে না? পুলিশের উপর তো এখন তো দল পরিষ্কারভাবে অনুব্রত থেকে সরে দাঁড়িয়েছে। তাহলে 351 একটা ধারা বললাম সুপ্রিম কোর্টের অর্ডার, সেটাতে কেন এখনো পর্যন্ত অনুব্রত জেলের বাইরে তাকে প্রেমপত্র পাঠানো হচ্ছে? আমি মনিদার কাছে যাব। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই মহিলাদের সম্পর্কে কটূক্তি বুঝুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যের একজন তার দপ্তরের একজন কর্মীর স্ত্রী এবং মাকে সরাসরি ধর্ষণের হুমকি, ভাবতে পারছেন? সেই অনুব্রত এখনো ঘুরে বেড়াচ্ছে কাঁধ চওড়া করে, পার্টি অফিসে যাচ্ছে, পুলিশ ডাকলে যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে সেখানে দলের যে ভাবমূর্তি, তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যে ভাবমূর্তি, ক্ষুণ্ণ হচ্ছে না? এর ফলে ক্ষুণ্ণ হচ্ছে না সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ প্রশ্ন তুলছেন না যে অপদার্থ যে এই দলের প্রাক্তন ওই জেলা সভাপতি, তাকে কোন বাইনারি থেকে, কোন বার্ডেন থেকে, কোন দায়িত্বে তাকে রেখে দেওয়া হচ্ছে দলের মধ্যে? কেন সে দলের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে? কেন সে গরাদের পিছনে নেই এখনো? এই কাজটাই যদি অন্য কেউ করতো তার সঙ্গে কি ব্যবস্থা হতো? আমি এখনই যদি ফোন করে আমাদের লোকাল পিএসকে এই ধরনের তার কুদিঞ্চিত বলি 25%, 25 মিনিটের মধ্যে আমার প্রোগ্রাম শেষ হওয়ার মধ্যে আমি গ্রেপ্তার হয়ে যাব। কেন তাহলে অনুব্রত মণ্ডল হচ্ছে না? সেই প্রশ্ন তৃণমূল নিজেকে করছে এখানে ডিফেন্ড করতে আসা। আজকে এই অনুব্রত মণ্ডল রাজ্যের জন্য বিপজ্জনক, রাজ্যের মা বোনেদের জন্য বিপজ্জনক। এই মা বোনেদের নিরাপত্তার কথা তো মমতা ব্যানার্জি বলেন। এই মা বোনেদের নিরাপত্তার কথা মমতা ব্যানার্জি বলেন। যে মা বোনেদের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার অ্যারেঞ্জ করে দিচ্ছেন, সেই মা বোনেদের হুমকি দিচ্ছে দলের এক প্রাক্তন নেতা। ভাবতে পারেন আপনি? ভাবতে পারেন টলারেন্সটা কোথায়? মনিদার কাছে যাও। মনিদা, আর কি মনে হয়, মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ আগামীকাল কি করবে আমি জানি না, পুলিশ কি ভূমিকা নেবে। তবে আপনি বারবার করে বলছেন যে দল পাশে নেই, এর ইনফরমেশনটা আপনাকে কে দিচ্ছে? আচ্ছা, বিষয় হচ্ছে প্রথম কথা যেটা হলো, আমি প্রথমে একটা প্রশ্ন তুললাম যে কারো কোনো পুলিশের ক্ষমতা নেই। আচ্ছা, মনিদার কাছে যাবো, একটা ছোট বিরতি নিয়ে নিই, ফিরে এসে আপনার কাছেই যাবো। একটা ফিরে আসলাম বিরতির পর, মনিদার কাছে যাবো। মনিদা দেখুন, আমি শুরুতেই বলেছিলাম যে ডাল মে কুচ কালা হ্যায়, যে কে এটাকে লিক করলো, নাম্বার 1। নাম্বার 2 বলছি যে উনি যে ক্ষমাটা চেয়েছেন, ক্ষমাটা কার কাছে চেয়েছে? দলের কাছে, পুলিশের কাছে ক্ষমা চাওয়া উচিত না? যাকে বলেছে তুমি মারলে একজনকে আর ক্ষমা চাইছো আরেকজনের কাছে, এটা কোনোদিন মারার ক্ষেত্রে তো বিরাট বড় অভিযোগ হয়ে গেছে। সুতরাং মানে দল যদি আমার পাশে থাকে আমি যা ইচ্ছা করতে পারি, এটাই বোঝা যাচ্ছে। নাম্বার 3, কোহিনুরের সময় কোহিনুর বললো অনেক কথা। কার পাশে আছে? অনুব্রত পাশে আছে, তাই তো দিচ্ছে অনুব্রত, তো সেটাই বলছি। 15 মিনিট আগে বললেন পাশে নেই। না, আমি 15 মিনিট আগে বললাম, আমি বলেছি নাটক। আর এখন দাঁড়াও, ঠিক, আমি বুঝতে পারিনি ওই জন্য। আচ্ছা, ফিরাদ হাকিম কি বলেছেন এটা শুনিয়ে নেবো। দল মানে অবস্থান, এই ফিরাদ হাকিম তো একটা সময় বাঘ বলেছেন বলে আপনারা অভিযোগ করছেন, বা এটা রেকর্ডেও আছে। শোনাবো ফিরাদ হাকিম আজ কি বলছেন, শুনুন। তাতে দল পাশে আছে কি দূরে আছে বোঝা যাবে, শুনুন। আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কশান করে দেওয়া, অন্যায় করেছে তাকে কশান করে দেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। আর যখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। তবে আমাদের নেত্রী কোনো রকম অন্যায় সহ্য করেন না, কোনো রকম অন্যায় করতে দেন না, এবং আমরা এর ব্যাপারে খুব স্ট্রিক্ট। মনিদা, এই তো পরিষ্কার ফিরাদ হাকিম বলছেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। আরে ওসব মুখে বলা যায়, ওরকম কোনো ব্যাপার না। উৎপল দত্ত স্টাইলের ভিলেন আর কি, ওরা মুখে মিষ্টি কথা, কাজের বেলায় অন্য কিছু। যেটা আমি বলতে চাইছি, কোহিনুর আমাকে আবার মিসকোট করছে। আমি বলতে চাইছি অনুব্রত দলকে
কাছে ক্ষমা চাওয়া মানে এই বার্তা উনি দিতে চাইছেন, দল যদি আমার পাশে থাকে আমি যে কোনো যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এমন একটা ঘোটালা কেস হয়ে গেছে, দল লোক সমাজে দেখাচ্ছে ভাই আমি তোমার পাশে নেই, আজ পর্যন্ত কোনো কিছুতে এরকম করা হয়নি, শাস্তিমূলক তৃণমূল কংগ্রেসে করা হয় না। যেটা কোহিনুরের সময় বললো আর্মি বিয়ে নিয়ে, সৈন্য নিয়ে অনেক কিছু বলা হলো, এটা নিয়ে যদি কোনো দিন শো হয় আমি বলে দেবো আপনার, এবং সিএনও দেখাতে পারবে, বাকি এমএলএ এমপি ছোটোখাটো নেতা তো ছেড়ে দিন, দলের চিফ মিনিস্টার বলছে আর্মি বিএসএফকে রেপিস্ট গুন্ডা যা ইচ্ছা তাই বলেছে, অন ক্যামেরা বলেছে, প্রেস কনফারেন্স করে বলেছে, সুতরাং সেগুলো নিয়ে বলার কিছু নেই। এবার আমার যে বিষয় যে ভিডিওগুলো দেখানো হলো, আজকে মমতা ব্যানার্জি হচ্ছে একজন প্রশাসনিক প্রধান, অনুব্রত দলের নেতা, একজন দলের নেতার কাছে একজন প্রশাসনিক প্রধান কোনো কেস নিয়ে কি এরকম ওপেন ডিসকাশন করতে পারে? নজরুল বাবুর কাছে আমার এটা একটা অনুরোধ থাকবে যে এরকম মাইক নিয়ে, এবং মাইক নিয়ে আলোচনা হচ্ছে যাতে বাকি সবাই শুনতে পায়। এরকম কি কোনো ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো দেশে এরকম হয়েছে? অনুব্রত তো প্রশাসনের কেউ নয়, আর যদিও মমতা ব্যানার্জি ওখানে দলের নেতা হয়ে থাকে, তো দলের নেতা ওপেন নিয়ে একটা কেস নিয়ে এরকম আলোচনা করতে পারে? তার মানে কিছু নয়, তার মানে ওখানে যারা বিরোধী আছে তাদেরকে বার্তা দেওয়া যে আমরা সুজাপুরে যেটা করেছি এখানেও সেটা করে দেবো। ভিতরের ঘটনা কিন্তু কেউ জানে না, কিভাবে কোহিনুরের কথাটা সত্যতা ধরে নিয়েই ভাবি কীভাবে কেস সাজাতে হয়, কিভাবে ফ্লোলেস কেস নামাতে হয়, এইগুলো মমতা ব্যানার্জি আর অনুব্রত মণ্ডল ওপেন মাইক দিয়ে ডিসকাশন করছে, মানে যে বাকিদেরকে বার্তা দিচ্ছে যে সুজাপুরে যেমনভাবে ফ্লোলেস কেস করে দিয়েছি এখানেও ফ্লোলেস করে দেবো, তোমাদের ক্লোগুলোকে সব ঢুকিয়ে নাও, আমরা আমাদের মতো কাজ করব। সুতরাং মমতা ব্যানার্জি লাস্ট লাইন বলছি, দ্য লাস্ট লাইন যেটা বলছি নয়, সুজপুরে প্রপারলি অ্যারেস্ট হয়েছিল এবং না না সেটা কিভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল সেটার জন্য আমার বিষয় না, তোমরা বিষয় এরকম কি প্রশাসন কি এরকম ডিসকাশন করতে পারে? নজরুল সাহেব আপনি কি জানতে চাইছেন সেটা বলুন না, মানে এই যে মানে যেটা মনিদা বলছেন যে ওপেনলি ডিসকাশন করা, আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আগামী কালকের দিকে আমরা তাকিয়ে থাকবো পুলিশ কি ব্যবস্থা নেবে এই ক্ষেত্রে, এবং যদি পুলিশ ব্যবস্থা না নিতে পারে, কোনো কনক্লুসিভ যদি ডিসিশন না দিতে পারে, সেই দায় কার হবে? দেখুন, আইনের কথা প্রথমে ডিসকাশন করতে পারে কিনা, দেখুন আমাদের আইএস অফিসাররা, আইপিএস অফিসাররা এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসাররা অল ইন্ডিয়া সার্ভিস পড়ে। এই অল ইন্ডিয়া সার্ভিসের কন্ডাক্ট রুলস আছে, তার 3 ধারাটা আপনারা যে কেউ ইন্টারনেটে দেখে নিতে পারেন। সেখানে পরিষ্কার বলা আছে যে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই অফিসার আইন অনুসারে তার বিবেকের মতো যেটা ঠিক মনে হবে সেটা করবে। তার উপরের কোনো অফিসার বা কোনো রাজনৈতিক নেতা মানে তিনি পুলিশ মন্ত্রী হলে বলতে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে পুলিশের, যদি বলেন যে এরকম করতে হবে, যে সুস্পষ্টতা সাজাতে হবে, তাহলে সেটা পুলিশ অফিসারের বা আইএস অফিসারের ক্ষমতা আছে, বলবে যে আমাকে লিখিত দেন, লিখিত না দিলে সেটা মানতে তিনি বাধ্য নয়, এটা চাই। কিন্তু আপনারা বক্তব্যে এটা দেখেছেন যে অনুব্রত মণ্ডল যেটা বলছে সেটাই মমতা ব্যানার্জি আবার পুলিশকে বলছে, তো তাহলে এখানে ক্ষমতাটা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর বেশি না অনুব্রত মণ্ডলের বেশি? এবং অনুব্রত মণ্ডলের কোনো লোকাস্ট্যান্ডই নাই এই কথা বলার। তিনি শাসক দলের নেতা হতে পারেন, কিন্তু শাসক দলের নেতারা পুলিশ চালান না, পুলিশের একজন মন্ত্রী থাকেন, তিনিও তাদের কাজ দেখলেও অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে পুলিশের, আইন বলছে। এখন যদি অন্যরা আইন অন্যরকম করে দিয়ে থাকেন আমার জানা নেই, কিন্তু আইন অনুসারে এটা করা যায় না। বেশ, আমি এখন এই মুহূর্তে উদয়ন গুহর একটি বক্তব্য শোনাবো। আজও একই রকমভাবে পুলিশকে আরেক নেতা, উত্তরবঙ্গের নেতা, তিনি পুলিশকে কি উপদেশ দিচ্ছেন, শুনুন। পুলিশরা কি করে? এই যে আমি উত্তরপাড়ায় ঘুরছি, ভ্যাটাগুড়ি 1-এ, প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে, হ্যাঁ, কেউ ঘুমোতে পারছে না। তাই এখানে টহল দিতে বলো, রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে। হ্যাঁ, টহল দেয় তাহলে চুরি হবে কেমন? হ্যাঁ, টহল দেওয়া, গাড়ি নিয়ে টহল দেবে,
দরকার হলে দিনহাটার থেকে পাঠাবে, টহল হবে। ব্যাস। আর দরকার হলে ওই সিভিক দিয়ে দাও কটা এখানে। কোহিনুর, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুলিশ আগের মতো টহল দেয় না। একই কথা শোনা যাচ্ছে উদয়ন গোলাতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিছু পুলিশকে জায়গায়- আরো বেশি অ্যাক্টিভ হতে না, হবে। কিছু জায়গায় মানুষ, উনি জনপ্রতিনিধি, ব্যাটাগুড়িটা দিনহাটার মধ্যেই পড়ে, জনপ্রতিনিধি, তিনি বলছেন এখানে কিছু সমস্যা গেছে, মানুষের কিছু সিকিউরিটি ক্রাইসিস হয়েছে, উনি পুলিশকে বলছেন জনপ্রতিনিধি হয়ে যে এখানে আপনি টহল দিন। ওয়েল লাইজ ব্যাড ইন ইট, খারাপ কি আছে এখানে? জনপ্রতিনিধির সঙ্গে মানুষের যোগাযোগ আছে, এটা আছে। ভ্যাটাগুড়ি কিন্তু গ্রাম, আপনাদের প্রাক্তন এমপির গ্রাম, তাকে তো রাস্তায় এখন আর দেখা যায় না, লোকাল এমএলএকেই দেখা যায়। বেশ, লোকাল উনি এমএলএর কাছে যা মানুষ শেষ আছে। আমি সে লাস্ট লাইন এইটুকুই বলছি যে ধারা মমতার ধারা, যেভাবে প্রশাসনিক কার্যকর্তাদের বা যেভাবে ওপেনলি ইনস্ট্রাকশন দেওয়া, আচ্ছা উনি যদি এই ইনস্ট্রাকশনটা দিতে পারতেন, আলাদাভাবে দিতে পারতেন অফিসে বসে, তো অন ক্যামেরা, যাতে আমাকে দেখায় আমি কত বড় নেতা। এই যে একটা নতুন ধারার সূচনা করলেন লোকানোর কি মমতা আছে ব্যানার্জি এটা? পশ্চিমবঙ্গে, লোকানোর কি আছে? এটা প্রশাসনের লোকানোর ক্ষেত্রে কি আছে? বাজে এখন দেখা যাক আগামীকাল কি হয়। কালকে অনুব্রত উপস্থিত হয় কিনা, নাকি সেই সম্ভাবনার মতো সোমবার আদালত খুললে আগে ভাগে গিয়ে একটা জামিন নিয়ে আসা এবং তারপর আবার খুললাম ঘুরে বেড়ানো। দল কি সিদ্ধান্ত নিচ্ছে অনুব্রত সম্পর্কে, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে আমাদের নজর থাকবে।